আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, নতুন করে স্পোর্টসের উদ্বোধন। ফসলের ক্ষয়ক্ষতিতে দিশেহারা হাওরের মানুষ, নতুন করে ভারী বৃষ্টি ও বন্যার শঙ্কা। ইরানের সহসাই সংঘাত শেষ হচ্ছে না, চলতে পারে 3 বছর বলছেন ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছে দিতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে শতকরা 80% হবে নারী। আজ সিলেট শহরে সুধী সমাবেশে তিনি আরও বলেন, ঢাকার সাথে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নতির লক্ষ্যে সড়ক ও রেলপথ সংস্কার করা হবে। দিনব্যাপী সফরে ঢাকা থেকে বের হওয়ার সময় বৃষ্টি না পেলেও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সিলেটে নামতে হয় ছাতা মাথায়। সফরসঙ্গী হন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী হযরত শাহজালালের মাজার জিয়ারত করেন। এরপর সুরমা নদীর পাড়ের চাঁদনীঘাট এলাকায় 2 পাড়ে সৌন্দর্য বর্ধন সহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তারেক রহমান। এরপর সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, আবার বিশুদ্ধ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। সবকিছু বিবেচনায় খাল খনন কর্মসূচি শুরু করেছে সরকার। তিনি আরও বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবার বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনার চেষ্টা করা হবে। আমরাও চাই আমরা আমাদের দেশের নাগরিকদেরকে সুস্থ রাখতে, তাদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে। এর অংশ হিসেবেই আমরা দেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই 1 লক্ষের মধ্যে 80% থাকবে নারী স্বাস্থ্যকর্মী। এই মানুষগুলোর দায়িত্ব হবে গ্রামে গ্রামে ঘরে ঘরে যাওয়া। তারা মানুষগুলোকে, বিশেষ করে পরিবারের নারী যারা আছেন, যারা সংসার দেখাশোনা করেন, দায়িত্ব যাদের, তাদেরকে গিয়ে তারা অ্যাওয়্যার করবে, সচেতন করবে যে কোন খাবারটি খেলে ডায়াবেটিস হবে না, কোন খাবারটি খেলে কার্ডিয়াক হবে না, বা লাইফস্টাইল কি হলে তার হার্টের সমস্যা হবে না। প্রধানমন্ত্রী বলেন, বেকার সমস্যার সমাধানে শিল্প কলকারখানা তৈরি করা হবে এবং বন্ধ কারখানাগুলোকে চালু করা হবে। এছাড়া আইটি পার্ক চালু করা হবে বলেও জানান তিনি। অনেক কলকারখানা বন্ধ হয়ে পড়ে আছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই কলকারখানাগুলোকে যত দ্রুত সম্ভব কারণ বের করে, যত দ্রুত সম্ভব, যদি দরকার হয় আমরা প্রাইভেটাইজ করবো সেগুলোকে। যারা এগুলো চালাতে আগ্রহী তাদের কাছে আমরা হ্যান্ড ওভার করবো। এই কাজটি শুরু করতে পারলে একদিকে সারা দেশে বহু কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সিলেটে একটি আইটি পার্ক করা হয়েছিল, আইটি পার্কটি সেভাবে সচল নেই। এই আইটি পার্কটি নিয়ে অলরেডি এর মধ্যে আমাদের আলোচনা হয়েছে। আমাদের যে মন্ত্রণালয় আছে তারা কাজ করছে। আমি কোয়াইট কনফিডেন্ট আই এম যে ইনশাআল্লাহ দ্রুততম সময়ে আমরা এটা চালু করতে সক্ষম হব। পরে প্রধানমন্ত্রী সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেন। সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জমকালো আয়োজনে সিলেটে নতুন করে স্পোর্টস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, এই ক্রীড়া উৎসবের মাধ্যমে দেশের ভবিষ্যৎ অ্যাম্বাসেডর তৈরির কাজ শুরু হলো। শনিবার সকাল থেকে সিলেট জুড়ে মুষলধারে বৃষ্টি। এতে নতুন করে স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। সময় গড়িয়ে দুপুর, থেমে যায় বৃষ্টি। মুহূর্তেই জেলা স্টেডিয়াম কিশোর কিশোরী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে। এক পর্যায়ে হাজির হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নতুন প্রজন্মের অ্যাথলেটদের অভিনন্দন জানান তিনি। পরে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন সরকার প্রধান। অনুষ্ঠানে নতুন করে স্পোর্টসের থিম সং উন্মোচন করা হয়। সেই সাথে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা ও মার্শাল আর্ট অ্যাথলেটদের ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী। কিশোর কিশোরীদের উদ্দেশ্যে রাজনৈতিক বক্তৃতা না দিয়ে সরকারের প্রধান নির্বাহী তুলে ধরেন নতুন করে স্পোর্টসের পেছনে গল্প। একটা বড় বক্তৃতা আছে, কিন্তু তোমাদের বক্তৃতা শুনতে ইচ্ছা করছে, আমার কিন্তু বক্তৃতা দিতে ইচ্ছা করছে না। আজকে থেকে 4.5 বছর হবে, 4.5 বছর আগের কথা। আজকের যে এই যে আমাদের স্পোর্টস মিনিস্টার আমিনুল, যেহেতু আমিনুল স্পোর্টসের মানুষ, আমি ওর স্পোর্টস নিয়ে আলাপ শুরু করলাম। আলাপ করতে করতে এক পর্যায়ে আমরা খাবার টেবিলে বসে ঠিক করলাম
যে আমরা নতুন করে স্পোর্টস চালু করব বাংলাদেশে। দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে আরো উদ্যমী হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। এই যে তোমরা যারা এখানে বসে আছো, সারা বাংলাদেশে আজকে যারা স্টেডিয়ামগুলোতে বসে আছো ছোট বন্ধুরা, ইনশাআল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। এরপর ডিজিটাল মাধ্যমে একযোগে দেশে 64 জেলায় নতুন করে স্পোর্টস উদ্বোধন ও ট্রফি উন্মোচন করলেন তারেক রহমান। সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। নতুন করে স্পোর্টস 2026 মাঠ ও গ্যালারিতে থাকা ভবিষ্যৎ প্রজন্মের অ্যাথলেটদের নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রধানমন্ত্রী। মেগা এ আয়োজনে 8টি ইভেন্টে 1,60,779 কিশোর কিশোরী অংশ নিয়েছে। লম্বা সময় থমকে থাকার পর আবারও শুরু তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় অন্বেষণ কার্যক্রম নতুন করে স্পোর্টস। নতুন প্রজন্মকে সুস্থ, সুন্দর, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে সরকারি এই প্রকল্প ভবিষ্যৎ প্রজন্মকে নতুন করে আশার আলো দেখাচ্ছে। সিলেট জেলা স্টেডিয়াম থেকে মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীতে এক স্মরণ সভায় তিনি আরও অভিযোগ করেন, সংবিধান সংস্কার পরিষদের নামে জামায়াত জনগণকে বিভ্রান্ত করছে। শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুসের স্মরণ সভা আয়োজন করা হয়। স্মরণ সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিগত 15 বছরের শাসনের ফলে দেশের নৈতিক অবক্ষয় হয়েছে। অর্থনীতি যেটাকে ধ্বংস করে দিয়ে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনা, কিচ্ছু নেই অর্থনীতির। আপনার লক্ষ লক্ষ কোটি টাকা দেনা, আপনারা জানেন সবাই, আমার চেয়ে ভর কম জানেন না, 80 লক্ষ কোটি টাকা দেনা আমাদের। কোনো দিকে যাওয়া যায় না, কাজ যে করবেন সে কাজের টাকা কোথাও নেই, সব অচল হয়ে আছে। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সংস্কারের জনক। সংস্কারের নামে জামায়াত বর্তমান যে আন্দোলন করছে তার উদ্দেশ্য হচ্ছে দেশকে অস্থিতিশীল করা। এই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা আপনার সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন। এটার সঙ্গে একমত একেবারেই হয়নি, কারণ এটা কোনো নজির নেই। জামাতের নেতৃত্বে 11 দল তারা এটার উপরে আন্দোলন করছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আবার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা, অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া। স্মরণ সভায় দলের নাম ভাঙিয়ে নতুন সংগঠন খোলার কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব। দয়া করে যা পরিষদের দোকান খুলবেন না, এর দোকান দরকার নেই আমাদের। আমাদের দরকার শ্রেষ্ঠ মানুষগুলোকে, আমাদের দরকার গবেষকদেরকে, আমাদের দরকার ভালো মানুষদেরকে যারা পথ দেখাবে, পথ পরিচালনা করবে। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে বলে জানান এই বর্ষিয়ান রাজনীতিবিদ। সবচেয়ে বড় দরকার হবে জাতীয় ঐক্য। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। বন্যার পানিতে ডুবে যাওয়া ধান ঘরে তোলায় ব্যস্ত সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনার চাষিরা। বৃষ্টি কিছুটা কমে এলেও মিলছে না পর্যাপ্ত রোদ, ফলে নষ্ট হচ্ছে অনেক ধান। একমাত্র ফসল হারিয়ে দিশেহারা হাওরের মানুষ। টানা বৃষ্টি আর উজানের পানিতে সুনামগঞ্জের মধ্যনগর পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে যায়। এতে বোয়ালাহাওরে সৃষ্টি হয় বন্যার, তলিয়ে যায় পাকা বোরো ধানের ক্ষেত। দেখার হাওর সহ অন্যান্য জায়গায় ডুবে যাওয়া ধান কেটে বাড়িতে নেওয়া হলেও মিলছে না প্রত্যাশিত ফলন। এতে হতাশ চাষিরা। ধান একমাত্র 100% আমাদের 90% চলে আসছে, 10% ধান উঠছে। 10 কানি ক্ষেত করছি, তারপরে 1 তুলা জমি আমি আনতাম পারছি না। সুনামগঞ্জের প্রায় 18,000 হেক্টর জমির ফসল আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় স্থানীয় কৃষি অফিস। আগের যে ধানগুলো সংরক্ষিত আছে কৃষকের গুদামে বা ঘরে, সেটা যাতে পলিথিন দিয়ে ঢেকে না রেখে সেটা যাতে যে কোনো একটা রুমে বা উঁচু জায়গা বা স্কুল কলেজ যেখানে সুযোগ আছে কারো বাসায়, সেখানে যাতে মেলে রেখে ধানগুলো এবং একটু বাতাসের ব্যবস্থা করে। এখানে যে অটো রাইস মিল গুলো আছে, সেই অটো রাইস মিল গুলোর সাথে যদি কৃষকরা যোগাযোগ করে তাহলে তারা ভিজা ধান কিনতে
সম্মত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। হবিগঞ্জে 11,500 হেক্টরের বেশি জমি পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে 5,500 হেক্টর জমির ফসল। ফলে ক্ষতির মুখে পড়েছেন প্রায় 20,000 কৃষক। পর্যাপ্ত রোদের অভাবে সময় মতো মাড়াই করা যায়নি অনেক জমির ধান। আমাদের উত্তরের 5 নম্বর ইউনিয়নের প্রায় টোটাল হাওরগুলো চলে গেছে, 6 নম্বর ইউনিয়নে চলে গেছে। এভাবে আপনার 11, 12, 14, 15, 10, 9 মানে আংশিক কিছু আছে, বাকিগুলো কিন্তু সবগুলোই হাওয়ার পানি নিচে চলে গেছে। একই অবস্থা নেত্রকোনায়। তলিয়ে গেছে হাওর সহ নিচু এলাকার ধানের জমি। ডুবে থাকা ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন চাষিরা। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর জেলায় প্রায় 200 কোটি টাকার ধান তলিয়ে গেছে। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। এদিকে পশ্চিমা লঘুচাপের কারণে দেশে আরও কয়েকদিন ভারী বা অতি ভারী বৃষ্টি হবে। এতে সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা ও শেরপুরে নতুন করে বন্যা দেখা দিতে পারে। আজ এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ভারী বৃষ্টি আর উজানের পানিতে তলিয়ে রয়েছে সুনামগঞ্জ সহ বিভিন্ন এলাকার হাওরের ফসল। কয়েকদিন বৃষ্টি কম হওয়ায় ডুবে যাওয়া ধান ঘরে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যান চাষিরা। এরই মধ্যে শতকরা প্রায় 60% জমির ধান কাটা সম্ভব হয়েছে। কিন্তু নতুন করে ভারী বা অতি ভারী বৃষ্টি হলে বেকায়দায় পড়বেন কৃষকেরা। আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের আকাশে পশ্চিমা লঘুচাপের প্রভাব রয়েছে, তাই হতে পারে অতি ভারী বৃষ্টিপাত। মেন যে ভারী বর্ষণ এখনো সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, এটা আরও 1-2 দিন, তারপরে গ্র্যাজুয়ালি বৃষ্টি কমতে থাকবে। তবে যে বৃষ্টি হবে, বৃষ্টির সাথে দমকা হাওয়া, এর সাথে সাথে আপনার বজ্রপাত হওয়ার সম্ভাবনা এখনো রয়েছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকলে সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার সহ কয়েকটি জেলায় নতুন করে বন্যা দেখা দিতে পারে, এমনটাই জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পারে যে আমার কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট এই অঞ্চলগুলোতে অতিবৃষ্টি হয়েছে এবার। তো আমাদের আভ্যন্তরীণ বাংলাদেশের অতিবৃষ্টির কারণেই আসলে এই হাওর অঞ্চলগুলো, যেহেতু এগুলো এনসার্কেলড এরিয়া, এখন প্রাক মৌসুমি আমাদের বন্যার আশঙ্কা তো অবশ্যই রয়েছে, যেহেতু এখনো 5টা নদীর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, প্রাক মৌসুমি বিপদসীমার উপরে। যেরকম এর মধ্যে রয়েছে নেত্রকোনা জেলার প্রায় 3টি নদী। তো এখানে সোমেশ্বরী, তারপরে ভুগাইকংস এবং মগরা নদীগুলো প্রায় 3-4 দিন ধরে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুতাং নদী হবিগঞ্জে, সেটাও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জে একটা নদী আছে, নলজুন নদী, ছোট নদী একটা, এখানেও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি বলেন, ভারতের মেঘালয়ে অতি ভারী বৃষ্টি না হওয়ায় বাংলাদেশে এই মুহূর্তে বড় বন্যার আশঙ্কা তেমন নেই। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সেইরকম একটা বৃষ্টিপাত ওখানে। শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা হচ্ছে বলে জানালেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। আর র্যাব জানিয়েছে, জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যার পরিপ্রেক্ষিতে আজ এইসব তথ্য জানানো হয়। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শীর্ষ সন্ত্রাসীদের অনেকেই জামিনে কারাগার থেকে বের হয়। এরপর রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় প্রকাশ্যে ঘটে হত্যাকাণ্ড। সবশেষ 28 এপ্রিল রাজধানীর নিউ মার্কেট এলাকায় গুলি করে হত্যা করা হয় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী টিটনকে। নিহতের পরিবার থেকে দাবি করে হত্যার সঙ্গে জড়িত আরেক শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি অডিও বার্তায় দাবি করা হয়, টিটন হত্যার সাথে পিচ্চি হেলাল জড়িত নয়। আমি 100% কনফার্ম এটার মধ্যে ইমন জড়িত, যে এটা 100 এর উপর 100% কনফার্ম, এবং ওর লোক কারা কারা জড়িত সব আপনি তদন্তে পাবেন। কারণ ঢাকা শহরে এখন এই অঞ্চলে টোটাল সন্ত্রাসটা মোহাম্মদপুর, ধানমন্ডি যদি বেস করে আপনি বলেন, এবং ওদিক দিয়ে হাজারীবাগ, লালবাগ, ওদিক দিয়ে পুরান ঢাকা, এদিক দিয়ে মতিঝিল, সব এখন ইমনের নিয়ন্ত্রণ। শনিবার রাজধানীর ক্র্যাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে প্রকাশিত অডিও বার্তার দাবি প্রত্যাখ্যান করে নিহত টিটনের পরিবার। একই সাথে হত্যায় জড়িতদের শাস্তি দাবি করা হয়। পিচ্চি হেলালের অডিও রেকর্ড তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর এবং নিজেকে বাঁচানোর এসব আবল তাবল বলেছে। পিচ্চি হেলালের এই নির্মম হত্যাকাণ্ড নিয়ে আমাদের পরিবারকে নিয়ে যা বলেছে তার মূল উদ্দেশ্য হলো প্রকৃত ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করা।
পিচ্চি হেলাল ছাড়াও আলোচনায় এসেছে ইমন সহ আরও কয়েকজনের নাম। ডিএমপি কমিশনার জানান, সন্ত্রাসী আগে যারা ছিল তাদের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। আমাদের তালিকা হালনাগাদ সবসময় হচ্ছে এবং শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, অতএব এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই। আমরা যেভাবে হোক যারা আছে তাদের নাম ভাঙিয়ে তুলতেছে অথবা তারা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে, তার আগেই আমরা তাদেরকে দমন করব। টিটন হত্যার ঘটনায় ছায়া তদন্ত শুরু করেছে র্যাব। জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মুখপাত্র। পুরো দেশে র্যাবের গোয়েন্দা নজরদারিতে সাদা পোশাকে আমাদের দল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যখনই আমরা কোনো তথ্য প্রমাণ পাই, সাথে সাথে আমরা চেষ্টা করি তাদেরকে যথাযথভাবে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার চেষ্টা করি। র্যাব জানায়, যারা কারাগার থেকে বের হয়ে আবারও অপরাধে জড়ানোর চেষ্টা করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এবং সেই তালিকা অনুযায়ী আমরা পর্যবেক্ষণ করছি। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ইরান যুদ্ধ প্রসঙ্গ। ইরানে চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা শুরুর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে কোনো সময় যুদ্ধের সমাপ্তি টানতে পারে তার দেশ। অথচ যুদ্ধের 2 মাসের মাথায় তিনি বলছেন সংঘাত সহসা শেষ হচ্ছে না, চলতে পারে টানা 3 বছর। যখন ইরানে হামলা শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, তিনি কথা দিয়েছিলেন দ্রুত ও চূড়ান্ত বিজয় আসতে চলেছে যুদ্ধ শেষে। যুদ্ধের 10ম দিনে তিনি বলেছিলেন বিভিন্ন দিক থেকে এরই মধ্যে জিতে গেছে যুক্তরাষ্ট্র। তারপর থেকে পেরিয়ে গেছে 2 মাস, এখন চলছে বিরতি। এই পরিস্থিতির মধ্যেই ওয়াশিংটন বলছে যে কোনো সময় তারা ফের হামলা চালাতে পারে ইরানে। ট্রাম্প বলছেন আগামী 3 বছর ধরে চলতে পারে যুদ্ধ। প্রশ্ন হচ্ছে এই যুদ্ধের ফল কি, কে জিতবে? উত্তর পাওয়া যাবে যুদ্ধ শেষ হলে। তবে এই 2 মাসে জানা গেছে কারা হেরে গেছে এই যুদ্ধে। পৃথিবীর সব যুদ্ধেই সবার আগে হারে সাধারণ মানুষ। ইরানের সাধারণ মানুষও হেরেছে। ভেতরে বাইরে 2 দিক থেকেই আক্রমণের শিকার হয়েছেন তারা। এখন পর্যন্ত যুদ্ধে প্রাণ হারিয়েছেন 3600 ইরানি নাগরিক, যার অর্ধেকই সাধারণ মানুষ। যুদ্ধ শুরুর পর ইসলামী বিপ্লবী সরকারের বিরোধিতা করে প্রাণ হারিয়েছেন আরও 600 নাগরিক। তার আগে গত বছর ইরানের খামেনি বিরোধী আন্দোলনে জড়িত থাকার কারণেও অনেককে মেরে ফেলা হয়েছে। পাশাপাশি আছে চাকরি হারানো, দারিদ্র্যের মধ্যে পড়া এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ইরানের মতো লেবাননের মানুষও হেরে গেছেন এই যুদ্ধে। এই 2 মাসে অন্তত 2500 লেবানিজ প্রাণ হারিয়েছেন। যুদ্ধবিরতি চলার কথা থাকলেও নিয়মিত দেশটির দক্ষিণ অঞ্চলে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অনেকেই বলছেন নতুন করে এই অঞ্চলে ইহুদি বসতি স্থাপনের জন্যই বিরতি সত্ত্বেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে অন্তত 6 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যুদ্ধের প্রভাব পড়েছে উপসাগরীয় দেশগুলোতে। নিজেদের মধ্যে বিরোধ বিবাদ ভুলে কয়েক দশক ধরে বেশ মিলেমিশেই ছিল তারা। তবে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতে আবারও তাজা হয়ে উঠেছে সেরে ওঠা সম্পর্কের পুরনো ক্ষত। ইরানে মার্কিন হামলার পাল্টা জবাব হিসেবে সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাত। শুধু ওয়েস্ট এশিয়ার নাগরিকরাই হেরেছেন? না, হেরেছেন মার্কিন নাগরিকরাও। জ্বালানির দাম বেড়ে আকাশ ছুঁইতে চাইছে সেখানে। বার্ষিক মূল্যস্ফীতি বেড়েছে প্রায় 3.5%। বেড়েছে বিমানে চড়ার খরচ। যুদ্ধ চালাতে পেন্টাগন খরচ করেছে $25 বিলিয়ন। বিশ্বের বাকি এলাকার মানুষ, তারা কতটুকু নিরাপদ ছিল? সারা পৃথিবীতে পণ্য ও সেবা কিনতে কয়েক গুণ বেশি খরচ করতে হয়েছে, বিশেষ করে এশিয়ায়, যেখানে বাংলাদেশ সহ অগণিত দেশকে জ্বালানি আমদানি করতে হয়। অসংখ্য সমস্যা জর্জরিত আফ্রিকার অবস্থা আরও নাজুক। লাতিন আমেরিকায় বেড়েছে জ্বালানি ও খাবারের দাম। 3.8% থেকে বেড়ে 4.1-এ দাঁড়িয়েছে বৈশ্বিক মূল্যস্ফীতি। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের 5ম উচ্চতম পর্বতশৃঙ্গ মাকালুতে আরোহণ করেছেন বাবর আলী। এর উচ্চতা 8485 মিটার। বাংলাদেশ সময় আজ ভোর 5:45 মিনিটে নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত এই পর্বতে আরোহণ করেন বাবর আলী। এর মাধ্যমে নিজেকে আরেক ধাপ উচ্চতায় নিলেন এই পর্বতারোহী। পৃথিবীতে 8000 মিটার বা তার বেশি উচ্চতার পর্বত রয়েছে 14টি। এর মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে 5টি জয় করলেন বাবর আলী।
দেশে 24 ঘন্টায় সন্দেহজনক হামে আরও 4 রোগীর মৃত্যু হয়েছে। এ সময় 1024 রোগী হাম ও সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মার্চের পর থেকে 235 জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত হামে হাসপাতালে ভর্তি হয়েছে 26,911 রোগী। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি, জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণমাধ্যমের নতুন চ্যালেঞ্জ অপতথ্য আমাদের করণীয় শিরোনামে সেমিনারে তথ্যমন্ত্রী আরও বলেন, বিগত সরকারের আমলে গণমাধ্যমের কণ্ঠরোধ করার যে সংস্কৃতি ছিল তা থেকে বেরিয়ে এসে বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর। একটি সভ্য রাষ্ট্রের জন্য মুক্ত গণমাধ্যম অপরিহার্য বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। সংবিধানের ৪র্থ সংশোধনীকে পাঠ করলে আপনারা দেখবেন তার যত ভয়াবহতা, তার সবচেয়ে ভয়াবহতা কিন্তু হচ্ছে গণমাধ্যমের কণ্ঠস্বর রোধ করা। স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা আমাদের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, আমাদের সরকারের প্রতিশ্রুতি, আমরা সেটা করব। সেতু আছে কিন্তু সংযোগ সড়ক নেই, তাই ঝুঁকি নিয়ে বাঁশের মই বেয়ে সেতু পারাপার করতে হচ্ছে বাগেরহাটের মোংলার 10 গ্রামের বাসিন্দাদের। এতে ঘটছে দুর্ঘটনা। সংযোগ সড়ক না থাকায় সেতুর দুই পাশে বাঁশের মই দিয়ে এভাবেই চলাচল করছে দুই পাড়ের 10 গ্রামের প্রায় 30,000 মানুষ। এই চিত্র মোংলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের। পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পাখিমারা খালের উপর 6,32,00,000 টাকা ব্যয়ে 90 মিটার দৈর্ঘ্যের এই সেতুর নির্মাণ কাজ শেষ হয় 2021 সালে, কিন্তু এখনো শেষ হয়নি দুই পাশের সংযোগ সড়কের কাজ। বাধ্য হয়ে বাঁশের মই দিয়ে সেতুতে ওঠানামা করতে হচ্ছে স্থানীয়দের। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় নারী, শিশু ও শিক্ষার্থীদের। বিদ্যালয়ে আসতে এই চার পাড়াতে খুব ভয় করে। আমাদের এই ব্রিজ পাড়াইতে অনেক কষ্ট হয়, বাট এইটার পরে উঠলে অনেক নড়াচড়া করে, পড়ে যাওয়ার ঝুঁকিপূর্ণ। এই ব্রিজটা 6 বছর পর্যন্ত এই পর্যন্ত হয়ে রয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেই। মানুষ পারাপারে খুব কষ্ট হচ্ছে। এই তো উঠেছে যে কত কষ্ট রে, পরান্ডা যায় আর আপায় যাচ্ছে। আমাদের বাড়ি হলো ওই পার, আমাদের স্কুল হলো এই পার, কিন্তু আমাদের ওখান থেকে আসতে এখানে অনেক ভয় করে। অনেক সময় অনেক লোক পড়ে হাত পাও ব্যথা ভাঙতে যাচ্ছে। আমরা তো আমাদের কষ্ট, আমরা সরকারের কাছে এই রাস্তাটা চাই যে আমাদের এই রাস্তাটা যাতে দ্রুতভাবে হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে এখনো সংযোগ সড়ক নির্মাণ করা সম্ভব হয়নি। খুব দ্রুত আশা করতেছি যে খুব দ্রুতই ল্যান্ড একুইজিশনের যে বিষয় আছে সেটা সুরাহা হয়ে আমরা অ্যাপ্রোচ রোডটা নির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ। দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। 21 বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন দেশের অন্যতম তারকা মিডফিল্ডার মামুনুল ইসলাম। বন্দরনগরী থেকে উঠে আসা এই ফুটবলার লাল সবুজ জার্সিতে 15 বছর খেলেছেন, যার মধ্যে 6 বছরই সামলেছেন জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব। ঘরোয়া লিগে প্রায় সব বড় ক্লাবের হয়ে শিরোপা জেতার রেকর্ড আছে তার। ক্যারিয়ারের শেষ ম্যাচে ফর্টিস এফসির হয়ে রহমতগঞ্জের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। শেষ করব দীপ্ত সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রী, নতুন করে স্পোর্টসের উদ্বোধন। ফসলের ক্ষয়ক্ষতিতে দিশেহারা হাওরের মানুষ, নতুন করে ভারী বৃষ্টি ও বন্যার শঙ্কা। ইরানে সহসাই সংঘাত শেষ হচ্ছে না, চলতে পারে 3 বছর বলছেন ডোনাল্ড ট্রাম্প। এ ছিল এখনকার মতন। আমি তারন্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।